হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। নতুন করে পাহাড়ি ঢলের সংখ্যা মাথায় নিয়েই নেপাল ও তিব্বতে চলছে উদ্ধার অভিযান। পুরোপুরি বিধ্বস্ত ও দুর্গম হওয়ার কারণে অনেক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। স্বস্তির বিষয়, এখন পর্যন্ত 9 শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের 121 জনই বিদেশি। মরদেহ মিলেছে 579 জনের। দুই দেশে এখনও নিখোঁজ 2000-এর মতো মানুষ, যাদের অর্ধেকই পর্যটক। হিমবাহ ধসের স্থানটিতে 25 লাখ ঘনমিটার পানি জমে সৃষ্টি হয়েছে নতুন হ্রদ। যে কোনো সময় দেখা দিতে পারে নতুন বিপর্যয়। একে তো আঠালো মাটি, তার উপর ধ্বংসস্তূপ, এর মাঝেই কাঁধে বয়ে জীবিত এই ব্যক্তিকে উদ্ধার করলেন নেপালি সেনা সদস্য। ভয়াবহ ঢলের কারণে হাইড্রো পাওয়ার প্রজেক্টের টানেলে আটকা পড়েন অনেকে। তাদেরই 350 জনকে ঝুঁকি নিয়ে জীবিত উদ্ধার করলেন উদ্ধারকর্মীরা। দুর্গম জনবিচ্ছিন্ন এলাকাগুলোয় হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধার তৎপরতা। তবে নেপাল তিব্বতে নিখোঁজ 1500 মানুষের পরিণতি এখনও অজানা। আজই তিব্বতের একটি বাঁধে ভাঙনের কথা শোনা যায়। নতুনভাবে উঁচু ও নিরাপদ স্থানের খোঁজে ছুটোছুটি শুরু করেন স্থানীয়রা। সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় উদ্ধারকর্মীদেরও। নেপালের পাশাপাশি বন্ধ করা হয় তিব্বতের উদ্ধার কার্যক্রম। উজানে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জরুরি সরঞ্জাম সহ নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে, নিজেদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়। আমাদের ঘর কাদার নিচে চাপা পড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে সরে যেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভাবুন তো, এমন পরিস্থিতি বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য কতটা কঠিন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শুরু হয় উদ্ধার কাজ। কাদামাটির মধ্যে দাঁড়িয়ে থাকাই কষ্টকর, সেখানে হতভাগ্যদের খোঁজে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গত 48 ঘন্টা দিনরাত কাজ করে যাচ্ছেন সেনা ও পুলিশের 13,000-এর বেশি সদস্য। চলমান সংকটের মধ্যেই নতুন শঙ্কা, সম্ভাব্য পাহাড়ি ঢল। হিমালয় রেঞ্জে হিমবাহ ধসের স্থানটিতে পানি ও বর্জ্য জমে সৃষ্টি হয়েছে হ্রদ, যেখানে 25 লাখ ঘনমিটার পানি জমা হয়েছে। চীনের সতর্কতা, প্লাবনের উচ্চ ঝুঁকিতে রয়েছে হ্রদটি। রেডক্রস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত লাখের কাছাকাছি মানুষ। এই পরিস্থিতিতে নেপালকে সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ। এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেপালের দুর্যোগে নিখোঁজদের অপেক্ষায় থমকে গেছে বহু পরিবারের জীবনযাত্রা। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, অথচ নিশ্চিত করে বলার মতো কোনো খবরও নেই। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। নেপাল ও তিব্বতের কৈলাস পর্বত ঘিরে এই দুর্যোগে নিখোঁজ বহু তীর্থযাত্রী ও পর্যটক। তাদের খোঁজে চলছে উদ্ধার তৎপরতা। একটা ফোন কলের অপেক্ষা, হয়তো পাশ থেকে ভেসে আসবে প্রিয় কণ্ঠটা, আমি ভালো আছি। কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও আসছে না সে ফোন। তাই আবেগ আর বাঁধ মানেনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্নেহা সুধীরের। 48 ঘন্টা হয়ে গেছে, আমার স্বামীর কোনো খবর নেই। তার সাথে তার আরো কয়েকজন বন্ধু রয়েছে, তাদেরও কোনো খবর নেই। আমি জানি না এখন কি করব। এতটা অসহায় নিজেকে কখনো মনে হয়নি। কার সাথে কিভাবে যোগাযোগ করব। নিখোঁজ বাবার জন্য চোখের পানি আর আবেগ যেন বাদ মানছে না ভারতীয় এই কিশোরীর। নেপাল থেকে তিব্বতের কৈলাস পর্বতের পথে ভয়াবহ বন্যার পর নিখোঁজ স্বজনদের অপেক্ষায় এখন এমনই দুঃসময় কাটছে পরিবারের সদস্যদের। কেউ চোখের পানি মুছছেন, কেউ বারবার ফোন করছেন, আবার কেউ তাকিয়ে আছেন মোবাইলের স্ক্রিনে, কখন আসবে একটি কাঙ্ক্ষিত খবর। আমার ভাই তীর্থে গিয়েছিল। ট্রাভেল এজেন্ট জানিয়েছে কয়েকজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বেশি তারা আর কিছুই জানাতে পারেনি। ভারতের চিত্র একই। দূতাবাস, সরকারি দফতর, রাজনৈতিক নেতা, যে যার কাছে পারছেন ছুটছেন তারা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত উত্তর। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর নিখোঁজ শত শত তীর্থযাত্রী এবং পর্যটকের স্বজনদের এখন দিন কাটছে অনিশ্চয়তায়। দক্ষিণ ভারতের কুম্বাকোনামে ট্রাভেল এজেন্সি সুপার যাত্রার মাধ্যমে কৈলাসে গিয়েছিলেন প্রায় 60 জন। বন্যার পর তাদের মধ্যে প্রায় 36 জনের কোনো খোঁজ নেই বলে জানানো হয়েছে। কেউ বলছেন ট্রাভেল এজেন্সি জানিয়েছে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু কারা হাসপাতালে, কারা নিরাপদে, সেই তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ট্রাভেল এজেন্ট বলছে খবর পেলে জানাবে, কিন্তু এখনো কোনো খবর আসেনি আমাদের জন্য। নিখোঁজদের তালিকায় ভারতীয়দের পাশাপাশি আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নাগরিকও।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নেপালে নিখোঁজ দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের অন্তত 900 কর্মী নিশ্চিত করেছে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। জানিয়েছে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে নদীর চারপাশে থাকা উপত্যকাগুলোতে থাকা জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। ভয়াবহ এই বিপর্যয়ে নিখোঁজ প্রকল্পগুলোতে কাজ করা কর্মীরা নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দলের সদস্যরা। জীবিতদের পাশাপাশি একের পর এক মরদেহ উদ্ধার করছে জরুরি বাহিনী। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় নিহতদের নিজ নিজ গ্রামে। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। নিজ বাড়িতে পৌঁছার পর শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। গেল 9 আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে পরিবারের সদস্যদের মৃত্যুর সংবাদ পান স্বজনরা। এরপর কেটেছে দীর্ঘ অপেক্ষা। মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ভোরে মরদেহবাহী ফ্রিজিং গাড়ি পৌঁছায় নওগাঁর আত্রাইয়ে। নিহতদের মধ্যে 7 জন এখানকার বাসিন্দা। বেলা 10:15টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো। এরপর স্ব গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় স্বজনদের নিথর দেহ। জুমার নামাজের পর দ্বিতীয়বারের মতো জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয় তাদের। দুঃখ দিলে সবাইকে, তো সবার জন্যই তো আফসোস হচ্ছে, সবই তো দেশের লোক। তারা উমরা হজ করে নামাজ কালাম পড়ে এবং ওদের জন্য দোয়া করেন মাগফিরাতের জন্য। নিহতদের প্রত্যেকের পরিবারকে 35,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এবং তারা ওই জানাজ বোর্ড থেকে 3 লক্ষ টাকা পাবে প্রত্যেকে। সেই ক্ষেত্রে টাকাটা যেন দ্রুত পায় সেই বিষয়ে আমরা ওই জানাজ বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুত আমরা ব্যবস্থা। অগ্নিকাণ্ডে নিহত রবিউল আউয়াল হৃদয়ের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোর নলডাঙ্গার মহিষডাঙ্গা এলাকায়। এক নজর দেখতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার। এছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রাজশাহীর শ্যামল উদ্দিনকে। 9 আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 16 বাংলাদেশের। পরিচয় শনাক্তের পর এদের মধ্যে 9 জনের মরদেহ দেশে আনা হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মালয়েশিয়া সরকার কর্তৃক নির্বাচিত 25 রিক্রুটিং এজেন্সির পাশাপাশি বোয়েসেল সহ অ্যাসোসিয়েটস রিক্রুটমেন্ট এজেন্সি হিসেবে কর্মী পাঠানোর সুযোগ পাবে আরও 312 রিক্রুটিং এজেন্সি। ফলে মোট 337টি এজেন্সি এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়। এদিকে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে প্রথম ধাপে 10,000 কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া নেয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানো হবে তাদের। কর্মীদের নিরাপত্তা, বেতন ভাতা, আবাসন ও চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি অভিবাসন সংক্রান্ত অভিযোগ জানাতে 24 ঘন্টার মনিটরিং সেল ও হেল্প ডেস্ক চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে তালিকা প্রকাশ করা হলেও এখনো কর্মী নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া বা গাইডলাইন ঘোষণা করা হয়নি। তাই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো এজেন্সিকে পাসপোর্ট, টাকা বা মেডিকেল ফি দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হামের প্রাদুর্ভাব না কমতে সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানী হাসপাতালগুলোয় ঢাকার বাইরের রোগী বেশি। অভিভাবকদের দাবি, জেলা উপজেলা পর্যায়ে হাম ও ডেঙ্গু শনাক্তে বিলম্ব হচ্ছে, এতে বাড়ছে শিশু সন্তানের মৃত্যুর ঝুঁকি। উভয় রোগের ক্ষেত্রেই একই উপসর্গ জ্বর, তবে ডেঙ্গু আক্রান্তদের আরও দুর্বল করে দিচ্ছে খাবারে অরুচি। এদিকে একদিনে হাম উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে আরও 1170 জন। কথা ছিল পৃথিবীতে আলোর মুখ দেখার পর অফুরান প্রাণশক্তি আর চাঞ্চল্য দিয়ে বাড়ি মাতিয়ে রাখবে পরিবারের শিশু সদস্যটি, যাকে ঘিরেই থাকবে পরিবারের আনন্দ, ব্যস্ততা। অথচ তারই কোমল শরীরে রোগের বিস্তার, স্যালাইন ইঞ্জেকশনের নির্দয় খোঁচা। হাম, ডেঙ্গুতে রাজধানীর তুলনায় ঢাকার বাইরের রোগীই বেশি। হামের উপসর্গে হচ্ছে শ্বাসকষ্ট, চেপে ধরছে শিশুর ফুসফুস। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর কষ্ট প্রশমনে ব্যবহৃত হচ্ছে নেবুলাইজার। আর ডেঙ্গু আক্রান্ত শিশুরা খেতে পারছে না কিছুই, বমিতে বেরিয়ে যাচ্ছে সব। প্রথম জ্বর আসছিল, অনেক জ্বর। 1 দিন 2 দিন বাড়িতে চিকিৎসা করছি, চিকিৎসা করার পর জ্বর থামে নাই, তারপরে এইখানে ভর্তি করা হয়েছে। আমার বড় মেয়ে যখন ডেঙ্গু পজিটিভ আসে, তো তার 7 দিন পরেই আমার ছোট মেয়ের আবার দেখলাম যে প্রচণ্ড জ্বর, প্রেশারটা একটু ফল করতেছে, খাবার খাচ্ছে না, মুখে বমি করতেছে। তো এখন আলহামদুলিল্লাহ জ্বরটা নেই,
কিন্তু প্রেশারটা একটু লো। অভিভাবকরা বলছেন জেলা উপজেলা পর্যায়ে হাম ও ডেঙ্গু চিহ্নিত করতে সময় লাগছে। লক্ষণ হিসেবে আছে প্রচণ্ড জ্বর, আছে লাগাতার বমি আর অরুচি। র্যাশ উঠছিল হালকা প্রথম দিন, পরের দিন সকালবেলা চোখ ফুলে গিয়েছিল, নাকের ভিতরে হয়েছিল, ঠোঁট দিয়ে নিচ দিয়ে লাল হয়েছিল অনেক, পরে খাইতে পারে নাই, পরে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসছি। ভর্তি করার পরের দিনে যে হামের লক্ষণটা বেশি, রাজশাহীতে থাকতে বুঝতে পারিনি কিংবা বোঝা যায়নি যে পুরা সর্বশরীর ছড়ায় গেছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে 5 শিশু। তারা সবাই পরিবারের অগোচরে নদীতে নামে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যে শিশুরা সারাদিন মাতিয়ে রাখত ঘর, আজ তাদের নিথর দেহ সামনে নিয়ে স্বজনদের এই আহাজারি, শোকে স্তব্ধ পুরো পরিবার। স্থানীয়রা জানায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দেবীনগরের মরা নদীতে গোসল করতে নামে 2 বোন সুমাইয়া আরিবা, সুমাইয়া সুরাইয়া ও শরীফা। বছরের অন্যান্য সময় পানি খুব কম থাকলেও বর্ষায় টৈটম্বুর পদ্মার এই শাখা। দুপুরে নদীর গলা সমান পানিতে হেঁটেই এক পাশ থেকে অন্য পাশে যায় তারা। এক পর্যায়ে একটি উঁচু স্থান থেকে আবার নদীতে ঝাঁপ দেয়। সেখানে গভীরতা বেশি থাকায় মুহূর্তেই তলিয়ে যায় 8 থেকে 12 বছর বয়সী এসব শিশুরা। দেপাতে ওপার গেছে, তারপর ওই নদী ওই বিলে গেছে। ওই বিলে আপনার ধরলেন যে একটা আইল আছে, আপনার আইলের নিচেই ওদের হেলন হয়ে যাবে, মানে আমাদের এক গলা বা এক বুক এরকম পানি দিয়েতে লাস্টে একটা তুলতে 5টা নাশ পাইলো। তারা মূলত পানির তলে মাটির সাথে অনেকটা লেগে গিয়েছিল। পানি যখন বাধা পেয়েছে তখন তাদেরকে উঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হলে জুমার নামাজ শেষে নদী পাড়ে ছুটে যান স্বজন ও এলাকাবাসী। একে একে উদ্ধার করা হয় 5 শিশুর মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যেখানে ডুবছে সেখানে আমরা যেতে সমর্থন হই এবং কয়েক মিনিটের মধ্যে 5টা লাশ আমরা উদ্ধার করি। নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। তা আমরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত শোকাহত। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে দাফন কাফনের জন্য ছোট্ট একটু সহযোগিতা করা হচ্ছে, পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে। সন্ধ্যায় জানাজা শেষে চরচাকলা গ্রামের কবরস্থানে দাফন করা হয় 5 শিশুকে। তাইফ আহমেদ, যমুনা নিউজ। মোহাম্মদপুরে সৌদি প্রবাসী হৃদয় লস্করকে কুপিয়ে জখমের ঘটনায় বিল্লাল নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের খাতায় সে কালা বিল্লাল নামে পরিচিত। হামলার ঘটনায় শান্ত নামে আরও একজন গ্রেপ্তার আছে। পুলিশ বলছে হৃদয় লস্করকে এলোপাতাড়ি কুপিয়েছে মুন্নার নেতৃত্বে 5 জন। আসামিরা স্থানীয় কিশোর গ্যাং সদস্য এবং মাদক ব্যবসায় জড়িত। গত 23 আগস্ট সন্ধ্যে 7টা মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এর 6 নম্বর রোডে সৌদি প্রবাসী হৃদয় লস্করকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে একদল দুর্বৃত্ত। যে জান চাই কিন্তু আমরা মোবাইল এডি না, তোর জান নিতেইছি। আমার সন্তান আবার বলাইলে আবার কুমাইবো, ওরা বলতাছে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই হৃদয়ের উপর এমন হামলা। পুলিশও তদন্ত করে জানতে পারে হামলাকারীরা হৃদয়ের পূর্ব পরিচিত। স্থানীয় সন্ত্রাসী মুন্নার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের 5 জন সদস্য হৃদয়কে এলোপাতাড়ি কোপায়। শান্ত নামে একজনকে গ্রেফতারের পর এবার কালা বিল্লাল নামে আরও একজনকে গ্রেফতারের তথ্য দেয় পুলিশ। আন্ডার আসেল হচ্ছে তার শ্বশুর বাড়িতে, কালা বিল্লালের শ্বশুর বাড়িতে থাকতো, ভাড়া থাকতো এবং সেইখান থেকে তাদের সম্পর্ক পরিচয়, এরপরে একসাথে মাদক সেবন সহ শুরু করে যত প্রকার অপরাধ কর্ম আছে সেটা তারা সংগঠিত করত। এখন পর্যন্ত আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আজকে আমরা কালা বিল্লালকে ধরলাম, আর ক্যাপ্টেন মুন্না সহ অন্যান্য আসামি এখন লাপাত্তা অবস্থায় আছে। তাদের ধরার জন্য আমাদের অভিযান চলমান আছে। এদিকে মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে হেরোইন সহ আশিক নামে এক যুবককে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 8 মামলার এই আসামি হেরোইন আশিক নামে পুলিশের কাছে পরিচিত। আমি আগে যুক্ত ছিলাম স্যার, আমি এই 27 মাস জেল খাটছি স্যার, অনেক কষ্ট করেছি স্যার জেলে। 27 মাস পরে আমি জেল থেকে বাইরানোর পর থেকে স্যার আমি হিরোইনের সাথে একদমই যুক্ত না স্যার। তবে পুলিশের এই কর্মকর্তা জানালেন, আসামি গ্রেফতার হলেও কিছুদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। হেরোইন আশিক এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। এরা ধরার আগেই মনে হয় ওই যে প্রিপেড সিস্টেমে এদের মনে লোকজন রেডি করা থাকে,
থাকে না এরকম যে অগ্রিম আগেই লোকজন মানে রেডি করা থাকে। এরা কেমনে কেমনে জামিন পেয়ে যায়। আপনি জানেন সেদিন পিচ্ছি রাজাকে ধরা হলো, এর মধ্যে মনে 15-20টা মামলার জামিন করে ফেলছে। তারপরে এর আগে ধরা হয়েছে কি বলে ওই বুনিয়া সোহেল, প্রায় 40-45টা মামলা, অনেকগুলো মামলায় তো জামিন ছিল না, এর মধ্যে সবগুলো মামলায় সে জামিন করে ফেলছে। এটা তারা পারে, তাদের পথঘাট সব চেনা আছে, আইনের ফাঁকফোকর তারা জানে। মোহাম্মদপুর আদাবরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানালেন এই কর্মকর্তা। এই যে আমার পুলিশে ধরছে, আমি বেরোয় আসতে আমার এত টাকা খরচ হয়েছে, এই টাকা তোরা দিবি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। ভাঙচুর করা হয় মোটরসাইকেল। শুক্রবার বিকেলে উপজেলার থানা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলা যুবদলের নবগঠিত কমিটি নেতারা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গেলে বিপরীত দিক থেকে পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় 5টি মোটরসাইকেল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পটুয়াখালীর বাউফলে মাঠে ঘাস খেয়ে অন্তত 30টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে 3টি মহিষ মারাও গেছে। শুক্রবার বিকেলে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এই ঘটনা ঘটে। মহিষের রাখাল ও পশু চিকিৎসকদের ধারণা, চরের ঘাসে বিষ জাতীয় কিছু ছিল। সেই ঘাস খেয়ে বিষক্রিয়ায় মহিষগুলো অসুস্থ হয়ে পড়ে। মহিষ মালিকরা জানায়, শতাধিক মহিষ লাল চরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়। ঘাস খেয়ে 30টি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে 3টি মারা যায়। মাঠে আগে থেকে কেউ বিষ প্রয়োগ করে রেখেছিল বলে অভিযোগ মহিষ মালিকদের। পরে প্রাণী সম্পদ কর্মকর্তারা সরের জমিনে পরিদর্শন করে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জ্বালানি সংকটের সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জুলাই সনদের বাস্তবায়ন করতে না পারলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এবি পার্টি চট্টগ্রাম মহানগরে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট ও জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি বলেন, গণভোট নিয়ে সরকার জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। বিএনপি দক্ষভাবে জ্বালানি ব্যবস্থাপনা করতে পারছে না বলেই গ্যাস ও বিদ্যুতের সংকট বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ সরকারের মতো তেল গ্যাসের দাম বাড়িয়ে অর্থ লোপাটের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মুজিবুর রহমান। যদি রাজনৈতিক নেতাদের কণ্ঠ রোধ করেন, যদি মনে করেন যে রাজনীতিকে নিষিদ্ধ করে নিষ্পেষণ করে শক্তিহীন করে দিবেন, ক্ষতি আপনাদেরই হবে। এই অরাজনৈতিক সাধারণ ছাত্র জনতা যেদিন আপনাদের পতন ঘটাবে, সেদিন কিন্তু আর নির্বাচন করার ক্ষমতা অবস্থা কিছুই থাকবে না। নারায়ণগঞ্জে 2500 পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও 2500 উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া নির্বাচনী গণসংযোগ করেছেন। শুক্রবার বিকেলে 2500 পৌরসভার কামরাঙ্গীচর বাজার থেকে তার পক্ষে একটি র্যালি বের করা হয়। শোভাযাত্রায় কয়েকশো নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে নির্বাচনী গণসংযোগ করেন। র্যালিটি কামরাঙ্গীচর বাজার থেকে শুরু হয়ে পায়রা চত্বর হয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রদক্ষিণ করে। এ সময় ইউসুফ আলী ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে পৌরসভায় কোনো মাদক চাঁদাবাজি থাকবে না। 2500 পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা সুযোগ সুবিধায় বৈষম্য দূর করার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স বিএসএ। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষা খাতে সুশাসন, নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন শুরু হয় 12,500 টাকায়। এই অর্থে বর্তমান সময়ে জীবনযাপন কঠিন। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান বক্তারা। আলোচনা সভায় এমপিওভুক্ত বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষক সহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মের কাছে ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রীতি ও স্বাধীনতা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজধানী ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। ক্ষুদে শিল্পীদের দেশ ও মানুষকে ভালোবেসে ছবি আঁকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক আশরাফুল আলম পপলু। প্রতিযোগিতায় অংশ নেয় 130 শিশু কিশোরের ক্যানভাসে ফুটে ওঠে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। প্রতিযোগিতায় 3 ক্যাটাগরিতে সেরা 12 জনকে পুরস্কার দেওয়া হয়। সাভারে শেষ হয়েছে আশুলিয়া প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট। 7 দলের পয়েন্ট ভিত্তিতে ফাইনালে মুখোমুখি হয় টঙ্গীবাড়ি ভিক্টোরিয়াস ও সরকার স্পোর্টিং ক্লাব। 100 গোলে জয় ছিনিয়ে নেয় টঙ্গীবাড়ি ভিক্টোরিয়াস। শুক্রবার বিকেলে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন সাভারের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সরকার। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আমি মানুষ চাই এরা যেন মাদকমুক্ত থাকে, ছেলেরা এরা যেন এই সন্ত্রাসীতে দূরে থাকে এবং তারা যেন খেলাধুলার মধ্যে সর্বক্ষণিক থাকে। সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকের একটু করে মাঠ তারা এই খেলাধুলার জন্য রাখবে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আরও যে একটা মাঠ স্কুল মাঠগুলা আমরা এটা প্রচুর টাকা বরাদ্দ দিয়ে এমন সুন্দর করবো যে এটা খেলার জন্যই বুঝি করা হয়েছে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।